আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আছি আমি রুমেনা আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার। একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। কোভিড-19 সম্পর্কে তোমরা অবগত আছো। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। গোটা পৃথিবী আজ স্তব্ধ। সারা বিশ্বব্যাপী এর প্রাদুর্ভাব ঘটেছে। যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে দেশের প্রায় সকল কার্যক্রম বন্ধ। সেই সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কারণে তোমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাদের এই অপূরণীয় ক্ষতিপূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সারা দেশে অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছেন। তারই ধারাবাহিকতায় এবং তোমাদের এই অপূরণীয় ক্ষতির বিষয়টি চিন্তা করে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম কলেজ কক্সবাজার সিটি কলেজে 13,000 শিক্ষার্থীর প্রিয় অভিভাবক, মাননীয় অধ্যক্ষ, শিক্ষাবন্ধু প্রফেসর জনাব কেতিন অং মহোদয় তোমাদের জন্য অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদানের ব্যবস্থা করেন। যুগোপযোগী এই সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অধ্যক্ষ মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি কক্সবাজার সিটি কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি অধ্যাপিকা এথিম রাখাইন, সাবেক সাংসদ, যিনি কক্সবাজারের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমাদের ভালো লাগবে এবং উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা মূল পাঠে মনোনিবেশ করি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ তোমরা জানো, একটি হচ্ছে ব্যাকরণ অংশ আর একটি হচ্ছে নির্মিতি অংশ। পূর্ণমান হচ্ছে 100 নাম্বার, ব্যাকরণ অংশের মানদণ্ড হচ্ছে 30 এবং নির্মিতি অংশের মানদণ্ড হচ্ছে 70 নাম্বার। ব্যাকরণ অংশের 30 নাম্বার তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে তোমরা পুরো 30 নাম্বারই তোমরা অর্জন করতে পারবে। ব্যাকরণ অংশে 6টি বিষয় আছে। 6টি বিষয় থেকে প্রশ্ন আসবে 12টি প্রশ্ন থেকে তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার কারণে তোমাদের 6টি বিষয় সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে এবং আয়ত্তে থাকতে হবে। 6টি বিষয় সম্পর্কে তোমাদের একটু বলছি। যে বিষয়গুলো তোমাদের আছে সেগুলো হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয় এবং সমাস, বাক্য তত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই 6টি বিষয় তোমাদের থাকবে। আজকে আমি এই 6টি বিষয় থেকে তোমাদের বাক্য তত্ত্ব সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের বাক্য তত্ত্ব পাঠ থেকে আমরা কি কি শিক্ষা নেব সেই বিষয়ে চলো আমরা একটু জেনে নিই। বাক্যের ধারণা ও সংঘাত, বাক্যের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনুভূতি, চিন্তা ভাবনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করে ভাষাকে। ভাষার প্রকাশ ঘটে বাক্যের মধ্য দিয়ে। আবার একটি বাক্য গঠন করতে কয়েকটি শব্দ বা পদের প্রয়োজন হয়। এরকম কয়েকটি অর্থ সম্পন্ন শব্দ বা পদ যখন সুবিন্যস্তভাবে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেসব শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলি। যেমন কৃষক মাঠে গিয়ে ধান কাটলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি শব্দ বা এখানে পদ আছে এবং এটি সুবিন্যস্তভাবে বসে আছে, তাহলে এটি একটি বাক্য। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা প্রশ্নে মনোনিবেশ করি। আমরা একটি প্রশ্নের নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে একটি বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি, উদাহরণস্বরূপ আলোচনা। প্রিয় শিক্ষার্থী, একটি বাক্যের 2টি অংশ থাকে। একটি বাক্যের 2টি অংশ থাকে। একটি হচ্ছে উদ্দেশ্য এবং 2 নম্বর হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থী, বাক্যে যার সম্বন্ধে বা
যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যের কর্তাই হচ্ছে উদ্দেশ্য। এবং বিধেয়, বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। আমরা উদাহরণ থেকে আমরা একটু আলোচনা করি। এখানে কৃষক মাঠে গিয়ে ধান কাটলেন। কৃষক, কৃষক হচ্ছে এখানে বাক্যের উদ্দেশ্য, আর মাঠে গিয়ে ধান কাটলেন হচ্ছে বাক্যের বিধেয়। বাক্যে এখানে কৃষক মাঠে গিয়ে ধান কাটলেন, তাহলে কে মাঠে গিয়ে ধান কাটলেন? কৃষক। তাহলে কাকে উদ্দেশ্য করে বলছে? কৃষককে উদ্দেশ্য করছে। এটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। এবং উদ্দেশ্যকে উদ্দেশ্যকে কি বলছে? মাঠে গিয়ে ধান কাটলেন। তাহলে এটি হচ্ছে বাক্যের বিধেয়। যেমন ধরো, তোমাকে যদি বলা হয় তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে এখানে তোমাকে উদ্দেশ্য করে পড়াশোনা করতে বলা হচ্ছে। তাহলে এখানে তুমি হচ্ছে উদ্দেশ্য এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো, এটি হচ্ছে বিধেয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি হচ্ছে একটি সার্থক বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা। একটি সার্থক বাক্যে 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আমরা গুণগুলো কি কি সেটি জেনে নিই। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা একটি বাক্যের 3টি গুণ থাকা প্রয়োজন। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু এখানে বলে নিই যে বানান কি। একটু বানানের দিকে তোমরা একটু লক্ষ্য রাখবে। আকাঙ্ক্ষা, আসক্তি, এটি হচ্ছে আকাঙ্ক্ষা ও ক্ষীয় আকার, এবং এটি হচ্ছে আসক্তি নয়, এটি হচ্ছে আসক্তি। আর আসক্তি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল টান। আমরা যখন খাতা কাটি তোমরা দেখি, তোমরা এই দুটি বানান প্রায় ভুল হয়, সেজন্য এই দুটি বানানের ক্ষেত্রে তোমরা খুব বেশি মনোনিবেশ করবে, লক্ষ্য রাখবে যাতে বানান ভুল না হয়। এবার আমরা চলো আকাঙ্ক্ষা কি, একটি বাক্যের আকাঙ্ক্ষা কি। বাক্যের আকাঙ্ক্ষা হচ্ছে, আমি তোমাদেরকে একটু শর্ট করে তোমাদেরকে প্রথমে শর্ট করে বলি, পরে তোমাদেরকে আমি বিস্তারিত যাব। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের শোনার ইচ্ছাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। শোনার ইচ্ছা, কি বললাম? শোনার ইচ্ছা, শোনার ইচ্ছা। আর আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস। যোগ্যতা, অর্থগত ও ভাবগত মেলবন্ধন। অর্থগত ও ভাবগত মেলবন্ধন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম আকাঙ্ক্ষা হচ্ছে শোনার ইচ্ছা বা আগ্রহ, আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, আর যোগ্যতা হচ্ছে অর্থগত ও ভাবগত মেলবন্ধন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমি তোমাদের সংক্ষেপে বললাম, এই ক্লুগুলো তোমরা মনে রাখলেই তোমাদের যেহেতু প্রশ্ন, যেহেতু তোমাদের বিস্তারিত সংখ্যাকারে লিখতে হবে, সেহেতু আমি তোমাদেরকে একটু বিস্তারিত বুঝছি। আমরা একই উদাহরণ দিয়ে আমরা বাক্যের সব প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা লক্ষ্য করেছো। প্রথমে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সংক্ষিপ্ত করে বলে আমরা সেটাই হচ্ছে ইচ্ছা বা আগ্রহই হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা যদি একটু সংখ্যাকারে বলি, তাহলে হয় কি, বাক্যের পূর্ণ অর্থ প্রকাশের জন্য এক পদ যদি অন্য পদের উপর নির্ভর করে, তবে শ্রোতার সে পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকে আমরা আকাঙ্ক্ষা বলি। সেটি কি? যেমন
কৃষক মাঠে গিয়ে, কৃষক মাঠে গিয়ে, বাকিটা কি? কৃষক মাঠে গিয়ে কি, এই যে কিটা শোনার যে ইচ্ছা বা আগ্রহ, সেটা হচ্ছে একটি বাক্যের আকাঙ্ক্ষা। এরপরে হচ্ছে আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাস। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে বাক্যের আসক্তি। যেমন এখানে আমরা যদি বলি মাঠে গিয়ে কাটলে ধান কৃষক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আকাঙ্ক্ষার মতো কি বা পর্বত শোনার ওরকম কোনো কিছু যাচ্ছে না। এখানে কি, এখানে যাচ্ছে বাক্য ঠিকই আছে, কিন্তু পদগুলো এলোমেলো দেওয়া আছে, সুশৃঙ্খল ভাবে দেওয়া নেই। এটি হচ্ছে বাক্যের আসক্তি। এখানে যথাযোগ্য আসক্তি বা নৈকট্যের অভাবে পদগুলো বাক্য গঠন করেনি, যার কারণে বাক্যের আসক্তি রক্ষিত হয়নি। যদি পদগুলো সুশৃঙ্খল সাজানো ভাবে বলি, তাহলে হয় কি, কৃষক মাঠে গিয়ে ধান কাটলেন, তাহলে বাক্যের আসক্তি রক্ষিত হয়। এরপরে হচ্ছে যোগ্যতা, অর্থগত ও ভাবগত মেলবন্ধন, যেটি আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলেছিলাম। এটি যখন আমরা সংখ্যাকারে বলতে পারি, সেটি হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। যেমন আমি যদি বলি কৃষক মাঠে গিয়ে গাছ কাটলেন, কৃষক মাঠে গিয়ে গাছ কাটলেন। এখানে এই বাক্যটিতে ঠিকই বাক্যগুলো পদগুলো সাজানো আছে, কিন্তু বাক্যের যেন ভাবগত কোনো মনোভাব আমরা পাচ্ছি না, বাক্যের ভাবগত কোনো কিছু প্রকাশ আমরা পাচ্ছি না। সেটি হচ্ছে, দেখো, কৃষক মাঠে গিয়ে ধান কাটে, গাছ কাটে না। এখানে বাক্যের যোগ্যতা হারিয়েছে, এখানে বাক্যটির যোগ্যতা হারিয়েছে, তাহলে এগুলো যথার্থ বাক্য হবে না। এরকম আমরা আরো কয়েকটি উদাহরণ বলতে পারি। যেমন মাছগুলো শুকনো মাঠে সাঁতার কাটছে, তাহলে মাছ কখনো শুকনো মাঠে সাঁতার কাটে না, মাছ সাঁতার কাটে নদীতে, সাগরে, জলে। তাহলে এগুলো হচ্ছে একটি বাক্যের, এগুলো হচ্ছে বাক্যের যোগ্যতা। বাক্যের কর্তা, কর্ম, ক্রিয়া সব ঠিক থাকলেও বাক্যের ভাবগত মনোভাব যদি ঠিক না থাকে, তাহলে এগুলো একটি বাক্যের যোগ্যতা রক্ষিত হবে না। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটি হচ্ছে সব বা সকল শিক্ষকগণ আজ কলেজে আসছে। এখানে সকল এবং গণ দুইটি আমরা বহুবচন দেখতে পাচ্ছি। এরকম দুটি বহুবচন যদি পাশাপাশি বসে একটি বাক্যের ক্ষেত্রে, তাহলে আমরা সেগুলোকে বলি বাহুল্য দোষ। তাহলে এরকম যদি বাহুল্য দোষ যদি হয় একটি বাক্যে, তাহলে সেই বাক্যটিও একটি যোগ্যতা সম্পন্ন বাক্য হবে না। তাহলে এই আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম একটি বাক্যের তিনটি গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে একটি বাক্যের এক পদ শোনার পর পরপদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে একটি বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, এবং যোগ্যতা হচ্ছে একটি বাক্যের অর্থগত ও ভাবগত মেলবন্ধন। এই হচ্ছে একটি সার্থক বাক্যের তিনটি গুণ। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নটি হচ্ছে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা। প্রিয় শিক্ষার্থী, তুমি একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করছো আমি বোর্ডে তিনটি রেখা এঁকেছি। এই তিনটি রেখা, একটি এঁকেছি প্রথমটি একেবারেই সরল, একেবারে
সোজা, এটি হচ্ছে সরল বাক্য। আর পরের দিকে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে ফাঁকা আছে, এটি হচ্ছে যৌগিক বাক্য। তৃতীয়টিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এবং মাঝখানে ফাঁকা, এটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। তাহলে আমরা গঠন অনুসারে বাক্য তিন প্রকার পেলাম, এটি হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বা মিশ্র বাক্য। তাহলে জটিল বাক্য আমরা কিভাবে চিনব? এটি একেবারেই সরল, আর এখানে বলছে মাঝখানে বসবে। মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে এবং, ও, আর, তথাপি, অথচ, অথবা, বরং, এবং, এবং আমি তো প্রথমে বলেছি ইত্যাদি। এইসব শব্দগুলো যখন মাঝখানে বসবে তখন সেটি যৌগিক বাক্য। এই শব্দগুলোকে আমরা কি বলি? এই শব্দগুলোকে আমরা সংযোজক অব্যয় বলি, এই শব্দগুলোকে আমরা অব্যয়সূচক শব্দাংশ বলি এবং বিয়োজক অব্যয় বলি। এই অব্যয় সংযোজক অব্যয়গুলো যখন মাঝখানে বসবে, দুটি বাক্য থাকবে, দুটি বাক্যের মাঝখানে যখন থাকবে, এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। এবং এবং এই যে দুটি বাক্য, দুটি ক্রিয়াপদ থাকবে, দুটি বাক্যে দুটি ক্রিয়াপদ থাকবে, মাঝখানে একটি সংযোজক অব্যয় থাকবে। এই দুটি ক্রিয়াপদকে যখন সংযোজক অব্যয় দিয়ে যোগ করে তখন সেটি যৌগিক বাক্য হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জটিল বা মিশ্র বাক্যে আমরা বলেছিলাম শুরুতে এবং মাঝখানে থাকবে। শুরুতে এবং মাঝখানে কি থাকবে? শুরুতে এবং মাঝখানে কি থাকবে আমরা সেগুলো জেনে নিই। যে, সে, যখন, তখন, যদি, তবে, তাহলে, তথাপি, যার, তার, যারা বা তারা। তাহলে এইগুলিকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনাম যখন বসবে একটি বাক্যে তখন সেটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের দেখালাম কিভাবে আমরা সহজে আমরা গঠন অনুসারে বাক্য সরল, যৌগিক, জটিল বা মিশ্র বাক্য আমরা বুঝতে পারি, চিনতে পারি। আমাদের সহজে বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে এভাবে দেখালাম। এখন আমি তোমাদেরকে বিস্তারিত একটু আলোচনা করছি। সরল বাক্য। সরল বাক্য কাকে বলছে? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র উদ্দেশ্য এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে বলা হচ্ছে সরল বাক্য। যেমন কৃষক মাঠে গিয়ে ধান কাটলেন। এরপরে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে আমরা কি বলেছিলাম মাঝখানে একটি সংযোজক অব্যয় থাকবে, দুই পাশে দুটি ক্রিয়াযুক্ত বাক্য থাকবে। সেটি কি আমরা কিভাবে সেটিকে রূপান্তর করতে পারি? দেখো, কৃষক মাঠে গেলেন এবং ধান কাটলেন। তাহলে এখানে এবং আমরা এখানে এবং বসিয়েছি। এখানে কৃষক মাঠে গেলেন এবং ধান কাটলেন। তাহলে আমরা বলতে পারি তাহলে এই যৌগিক বাক্যে আমরা বলতে পারি দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সংযুক্ত বাক্য গঠন করলে তাকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। দুই বা ততোধিক বাক্য, সরল বা জটিল বাক্য যখন মিলিত হবে একটি সংযুক্ত বাক্য গঠন করলে তখন সেটিকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। এখানে বাক্য দুটো আমরা দেখতে পাচ্ছি সরল বাক্য এবং অব্যয় দ্বারা এখানে বাক্যটিকে
সংযুক্ত করা হয়েছে। সুতরাং এটি একটি যৌগিক বাক্য। এরপর আসছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্যকে আমরা কি করব? যদি বলি যে কৃষক সে মাঠে গেলেন, না, তাও হচ্ছে না। যখন যদি কৃষক মাঠে গেলেন, মাঠে গিয়ে, তবে তাও হচ্ছে না। তাহলে কি করবো? আমরা সময় ব্যবহার করব। যখন কৃষক মাঠে গেলেন তখন ধান কাটলেন। যখন কৃষক মাঠে গেলেন তখন ধান কাটলেন। তাহলে আমরা এখানে যখন এবং তখন আমরা সময় আমরা ব্যবহার করেছি। তাহলে বাক্যটি জটিল বা মিশ্র বাক্য হয়েছে। জটিল বা মিশ্র বাক্য যে সংজ্ঞা সেটি হচ্ছে যে বাক্যে একটি প্রধান বাক্য এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে তাকে আমরা মিশ্র বা জটিল বাক্য বলছি। যে বাক্যে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে তার উপর নির্ভরশীল থাকে তাকে আমরা আশ্রিত এক বা একাধিক খণ্ড বাক্য তাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলছি। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। এবং আমরা আরেকটি উদাহরণ দিতে পারি তোমাদের সুবিধার্থে। সেটি হচ্ছে যেমন দেখো, সরল বাক্য, যত্ন না করলে রত্ন পাবে না। সেটিকে আমরা যৌগিক বাক্যে যদি রূপান্তর করি তাহলে হয় কি? যত্ন করবে নতুবা রত্ন পাবে না। যে সেটিকে যদি আমরা জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করি তাহলে হয় কি? যদি যত্ন না করো তবে রত্ন পাবে না। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে গঠনানুসারে বাক্যের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শেষ প্রশ্নটি হচ্ছে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি 5টি বাক্য এখানে দেখিয়ে রেখেছি। বাক্যগুলো হচ্ছে বাংলাদেশের নামের সাথে ইতিহাসের পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মিশে আছে। স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে অবিনশ্বর ও চির অমর সে নাম। দ্বিতীয় বাক্যটি হচ্ছে হায় হায় কি যন্ত্রণে যে পড়েছি। তৃতীয় বাক্যটি হচ্ছে মহারাজের জয় হোক। চতুর্থ বাক্যটি হচ্ছে ফুল কি সকলে ভালোবাসে না। পঞ্চম বাক্যটি হচ্ছে সুচেতনা ওইখানে যেও না গো তুমি। প্রিয় শিক্ষার্থী, এই যে বাক্যগুলো আমরা পড়লাম, এই বাক্যগুলোতে বিভিন্ন রকম অর্থের এবং ভাবের প্রকাশ ঘটেছে। প্রথম বাক্যটিতে কোনো কিছু সম্পর্কে একটি বক্তব্য বা বর্ণনা বিবৃত করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। আর দ্বিতীয় বাক্যটিতে তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় বাক্য থেকে বিশেষসূচক চিহ্ন ব্যবহৃত হয়েছে। আমরা যে একটা আলাদা একটা অনুভূতি ব্যক্ত হয়েছে। আর তৃতীয় বাক্যটিতে দেখো, এখানে প্রার্থনা ব্যক্ত হয়েছে কিংবা ইচ্ছা বা প্রকাশ করা হয়েছে। আর চতুর্থ বাক্যটিতে দেখো, ফুল কি সকলে ভালোবাসে না, এখানে প্রশ্ন করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, কোনো কিছু জানতে চাওয়া বা প্রশ্ন করা। আর পঞ্চম বাক্যটিতে একটি আদেশ করা হয়েছে। বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে প্রকাশ পায়। এই আদেশ বা এই অর্থের ভিত্তিতে বাক্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। শিক্ষার্থী, সেগুলো হচ্ছে দেখো, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, বিস্ময় বা আবেগসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এবং সর্বশেষ হচ্ছে আদেশবাচক বাক্য। এগুলো হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে মানুষ মনের ভাব লিখে বা বলে প্রকাশ করার সময় বাক্যে বিভিন্ন অনুভবের প্রকাশ ঘটে এবং অর্থের বিভিন্নতা প্রকাশ পায়। সেটাই হচ্ছে, এবং সেই বিষয়টির আলোকেই এই 5 প্রকার বাক্যকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব বিবৃতিমূলক বাক্য। আমরা শুরুতে বিবৃতিমূলক বাক্য নিয়ে আলোচনা করব। বিবৃতিমূলক বাক্য কি? যে বাক্যে কোনো বক্তব্য বিবৃত বা বর্ণনা করা হয় সে বাক্যকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি। বিবৃতিমূলক বাক্য যেমন দেখো, সে এখন আর আবৃত্তি করে না। সে এখন আর আবৃত্তি করে না, এটি একটি বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। বিবৃতিমূলক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে।
একটি হচ্ছে অস্থিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। অস্থিবাচক কি? অস্থিবাচক হচ্ছে যে বিবৃতিমূলক বাক্য হ্যাঁ অর্থবোধক প্রকাশ করে, সেটি হচ্ছে অস্থিবাচক বাক্য। সেটি হচ্ছে দেখো, এই জগতে সকলেই মরণশীল। আর হচ্ছে নেতিবাচক বাক্য। নেতিবাচক বাক্য কোনটা, কাকে বলে? যে বাক্যে বিবৃতিমূলক বাক্যে না অর্থবোধক প্রকাশ করে, সেটি হচ্ছে নেতিবাচক বাক্য। সেটি হচ্ছে এই জগতে কেউ অমর না, এটাকে উদাহরণ। কৃষিকাতে তাহলে আমরা জানলাম বিবৃতিমূলক বাক্য। এবারে আমরা জানবো প্রশ্নবোধক বাক্য কাকে বলে। প্রশ্নবোধক বাক্যে হচ্ছে কি, যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। যেমন হচ্ছে দেখো, বাড়ি থেকে আসছো বুঝি, তোমার নাম কি, তুমি কোথায় গিয়েছো, তুমি বুঝি কার এসেছো। এই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা, এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে বিস্ময় বা আবেগসূচক বাক্য। বিস্ময় বা আবেগসূচক বাক্য কি? বিস্ময় বা আবেগসূচক বাক্য হচ্ছে যে বাক্যে বিস্ময়, আনন্দ, শোক, ঘৃণা, রাগ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে বিস্ময় বা আবেগসূচক বাক্য বলে। বিস্ময় বা আবেগসূচক বাক্যেও এই বিস্ময় চিহ্নটি ব্যবহার করতে হবে। বিস্ময় বা আবেগসূচক বাক্যের উদাহরণগুলো কি কি? আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছ, বা সুন্দর লেগেছে তো, হুররে, আমরা জিতেছি, এখানে আনন্দ প্রকাশ পেয়েছে, বা সুন্দর লেগেছে তো, এখানে একটি আবেগ প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য হচ্ছে যে বাক্যে শুভজনক প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ পায় তাকে আমরা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে থাকি। যেমন দেখো, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন, এটা একটি আমার ইচ্ছা, আমি প্রকাশ করেছি। সেরকম আরো বাক্য হতে পারে, সেটি হচ্ছে আমি যদি জন্ম নিতেন কালিদাসের কালী ছেলেটি আরোগ্য লাভ করে। এরকম আরো অনেক বাক্য, এগুলো দিয়ে আমরা ইচ্ছা বা আমাদের আকাঙ্ক্ষা আমরা প্রকাশ করি। এরপর হচ্ছে আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে আমরা অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য বলে থাকি। অনুজ্ঞা বা আদেশসূচক বাক্যগুলো কি কি? কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না। আবার যদি বলি দয়া করে আমার আবেদন মঞ্জুর করুন, এটিকে আমি অনুরোধ করলাম, কখনো মিথ্যা কথা বলবে না, এটি আমি উপদেশ দিলাম। চলো নাটক দেখে আসি, এটা আমি একটি প্রস্তাব করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার আজকে ক্লাস থেকে তোমরা বাক্য সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই পর্যন্ত আমার আজকের ক্লাস। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বাক্য রূপান্তর বা পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।